সমন্বয়ক বলতে এখন আর কিছু নেই। আমি জানি গণমাধ্যম সমন্বয়ক ডাকছেন এবং হয়তো অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছেন তারাও সমন্বয়ক ডাকছেন, এবং যারা একসময় সমন্বয়ক ছিলেন তারাও নিজেদেরকে সমন্বয়ক ডাকছেন, কিন্তু তারা আর সমন্বয়ক না। সমন্বয়ক ছিলেন জুলাই মাসে এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত সমন্বয়ক ছিলেন। মানে জুলাই মাসের যে গণ অভ্যুত্থান এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত যে ছাত্র অংশটাকে বা এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগুলোকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন সমন্বয়ক। সো বিশ্ববিদ্যালয়ের, পুরো বাংলাদেশ না, পুরো সবাই না, বিশ্ববিদ্যালয় শুধু সব ছাত্রও না, শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা সমন্বয়ক ছিলেন একটা এই আন্দোলনের জন্য। আন্দোলনটা 5 তারিখে যখন শেষ হয়ে যায় তখন সমন্বয়কের পজিশন ওইখানেই শেষ হয়ে যায়। ওনারা নেতৃত্ব দিয়েছেন, তারা তরুণ কিন্তু তারা সাহস করে এবং তারা মেধা খাটিয়ে নেতৃত্ব দিয়েছেন। সো নিশ্চয়ই দেশ ও জাতি তাদেরকে চায়, তাদের প্রয়োজন আছে, কিন্তু সমন্বয়ক পরিচয় তাদের নাই, তাদের এখন নতুন পরিচয় লাগবে। এই যে যেমন মনে করেন আসিফ এবং নাহিদ, তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পজিশনে গেছেন, তারা সমন্বয়ক না, তারা উপদেষ্টা। বাকি আরো অনেকে আছেন যাদেরকে আমরা চিনি না, চিনতে চাই। আবার কিছু আছেন যেমন সার্জিস আছেন, হাসনাত আবদুল্লাহ আছেন, আরো কয়েকজন আছেন যাদের সাথে আমরা পরিচিত, কিন্তু ওরা এখন আর সমন্বয়ক না। ওরা এখন ছাত্র কিছু ক্যাম্পের নেতৃত্ব দিচ্ছেন এবং আমি আশাবাদী যে ওরা ভালো করবে এবং সামনে যে ওদের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যতে ভালো কোনো ইতিবাচক কোনো আপনার ইম্প্যাক্ট তারা রাখবে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু তারা সমন্বয়ক আর নাই। ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা আগামীতে বাংলাদেশে সরকার গঠন করে জনগণকে জবাবদিহিতামূলক গণতন্ত্র পরিষ্কারভাবে পুরোপুরিভাবে হাতে তুলে দিতে চাই। সরকারের পরিমাণ মানে সেন্ট্রাল সরকারের পরিমাপ ছোট করতে চাই, লোকাল সরকারের ক্ষমতায়ন করতে চাই, যেন জনগণের খুদ হাতে শক্তি বৃদ্ধি পায়। এবং একই সাথে আমরা বিশ্বাস করি, মানে এনডিএম আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে পোটেনশিয়াল আছে দেশ হিসাবে, এবং এই যে 17.5 কোটি জনগণ, আমাদের যে পোটেনশিয়াল আছে, আমাদের পোটেনশিয়াল আছে আগামী অল্প কিছু বছরের ভিতরে বিশ্বের গণ্যমান্য একটা দেশ হওয়া। মানে আজকে যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট বা মানে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য মানুষ সাউথ কোরিয়ার দিকে তাকায়, মানুষ জাপানের দিকে তাকায়, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ওই পোটেনশিয়ালটা আছে আগামী 10, 15, 20 বছরের ভেতরে বিশ্বের নতুন সাউথ কোরিয়া হওয়া বা বিশ্বের নতুন জাপান হওয়া, এবং সেই পোটেনশিয়ালটা বাস্তবায়ন করা প্রয়োজন। গত সরকার, স্পেশালি এই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, $200 বিলিয়ন বাংলাদেশ থেকে লুট করেছে। বাংলাদেশকে ওই যে উন্নয়নের গল্প তারা শুনিয়েছে, কিন্তু মিথ্যা গল্প, কারণ উন্নয়ন যেটা বাংলাদেশে এমনিই হচ্ছিল সেটাকে আরও তারা রোধ করেছে, রুখে দিয়েছে এই লুটপাটের মাধ্যমে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আগামী 15-20 বছরের মধ্যে বিশ্বের মানচিত্রে নতুন করে নিজের নাম করে নেবে জাপানের মতো বা সাউথ কোরিয়ার মতো, এবং ওইটা বাস্তবায়ন করা, এই জায়গায় আমরা এনডিএমকে দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কার করছে, এই সংস্কারকে আপনি আসলে কিভাবে দেখছেন? প্রথমত আমাদের দেশের মানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেই জায়গায় রেখে গেছে অনেক ধরনের সংস্কারের প্রয়োজন, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা নেতৃত্বে আছেন, প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 6টা কমিশন নিয়োগ করেছে। এই 6টা কমিশনের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি, এবং এই 6টা কমিশনকে 3 মাস সময় দেওয়া আছে রিপোর্ট দেবার জন্য। এই 6টা কমিশনের রিপোর্টের আঙ্গিকে আমরা জানবো যে কী ধরনের সংস্কার করলে সবচেয়ে ভালো হয় বলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে। এবং কিছু সংস্কার অবভিয়াসলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মনে করেন আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এখনও ঠিকভাবে জায়গা মতো কাজ করতে পারছে না, এই জায়গাগুলোতে ঠিক করা। সরকারি পরিধিতে যতগুলো কাজ আছে, মানে সব মিনিস্ট্রি বলেন, সেক্রেটারি বলেন, যে জায়গাগুলোই বলেন, বা বাংলাদেশ ব্যাংক বলেন, এই জায়গাগুলোকে আরও শক্ত করা, যেন তারা তাদের রেসপন্সিভ দায়িত্বগুলো আরও সঠিকভাবে আরও ভালোভাবে পূরণ করতে পারে। এই সংস্কারগুলো কিভাবে করা যেতে পারে এইটা অতি শীঘ্রই আমাদের জানা প্রয়োজন। সো এই কমিশনের রিপোর্টগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। তাছাড়া বড় দাগে কোনো সংস্কার নিয়ে, মানে সংস্কার করা হবে এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কথা বলেছে, কিন্তু এক্স্যাক্টলি কী সংস্কার, কোন সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের ভেতরে পড়তে পারে, কোনগুলো পড়তে পারে না, নির্বাচিত সরকারের ম্যান্ডেটে পড়তে হবে, এইসব কোনো কিছু নিয়েই কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আলোচনা পাইনি। তো আগামীতে আমরা এইগুলো নিয়ে আলোচনা এবং এগুলো পরিষ্কার দেখতে চাই। সমন্বয়কদের কাজ বা তাদের বর্তমান অবস্থান নিয়ে আপনার আসলে নিশ্চয়ই মনে করি যে যারাই
দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে, তাদের আলটিমেট সাজা, বিচার এবং সাজা এই দেশের মাটিতে হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। সো আগে বিচার, তারপর সাজা। বিচারের জন্য শেখ হাসিনা বা যে কোনো কাউকে বাংলাদেশের মাটিতে উপস্থিত থাকতে হবে না, সাজার জন্য উপস্থিত থাকতে হবে। তো আমি আশাবাদী যে এই যে বিচারের প্রক্রিয়াটা আমরা যত শীঘ্রই সম্ভব শুরু করব। গণহত্যার যে দায়টা, সেটা কি আওয়ামী লীগকে দল হিসেবে দেওয়া যায় কিনা? দেখেন, গণহত্যার দায় আওয়ামী লীগকে দল হিসেবে দেয়া যায় বলে আমি মনে করি, কারণ আমরা বারবার করে দেখেছি, মানে এক নম্বর তো জুলাইয়ের গণহত্যার কথাটা তো আমি বলছি, কারণ জুলাই গণহত্যা আমরা বারবার করে দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতারা এটাকে পুরোপুরিভাবে উস্কানি দিচ্ছে বা গণহত্যার অর্ডার দিচ্ছে পুরোপুরিভাবে। আমরা এমনও দেখেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের গুলি করার ভিডিও দেখছে এবং আইজি তাকে এক্সপ্লেনেশন দিচ্ছে যে গুলি খেলে একজন পরে বাকি কেউ ভাগে না, এবং সে বলছে আরও বেশি করা দরকার। এই ধরনের কথাবার্তা অনেক নেতাকর্মী, মানে অনেক নেতাদের মুখ থেকে আমরা শুনেছি, দেখেছি। এবং একই সাথে এটা তো বললাম যে একদম প্রত্যক্ষ আমরা ভিডিও এভিডেন্স পেয়েছি, একই সাথে পরোক্ষভাবে অনেকের সম্বন্ধে আমরা এই ধরনের এভিডেন্স পাচ্ছি। যেমন মনে করেন, ইভেন আমরা এটাও দেখেছি যে আপনার আওয়ামী লীগ সাপোর্ট করে এরকম তারকাদের মেসেজিং গ্রুপ, যেখানে এই ধরনের গণহত্যা উস্কানি দেওয়ার মতো কথাবার্তা তারা বলছেন। সো আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের অনেক নেতারাই গণহত্যার উস্কানিতে মিনিমাম দায়ী, ইফ নট হুকুমের আসামি। এবং সেই হিসাবে একটা দলের অনেক বড় সংখ্যার নেতারা যদি একটা কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তখন আপনি নিশ্চয়ই পুরো দলটাকে দোষারোপ করতে পারেন।